এখন ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, তিনি বলতেছেন যে জুন 2026-এর মধ্যে নির্বাচন দিয়ে মোটামুটি তিনি বিদায় হইতে চান। তিনি বলতেছেন যে এই রাষ্ট্র পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ। মানে উনি হচ্ছেন অন্য লাইনের লোক, তিনি হচ্ছেন ওই ক্ষুদ্র ঋণ নিয়ে থাকতে চান, দেশে বিদেশে ঘুরলেন, এটা হলো তার জীবন। এখন আমাদের মধ্যেও এক ধরনের লোক বের হয়েছে, এরা দাবি করতেছে না ডক্টর ইউনূস স্যারকে আরো 5 বছর রাখতে হবে ক্ষমতায়। তো এখন এই যে 8 মাস ইউনূস সাহেবের যে শাসন, এই 8 মাসের প্রথম দিকে বিএনপি, বৈষম্য বিরোধী যারা ছিল, জামাত ইসলাম, সবাই তাকে সাপোর্ট করছে। কিন্তু এখন দেখা যায় খোদ নাগরিক পার্টি, এই যে বৈষম্য বিরোধীরা, যারা প্রাথমিক নিয়োগদাতা ছিল ইউনূস সরকারের, তারাই চোখ রাঙাচ্ছে এখন তার। এখন এই ইউনূস সরকার কিছু কিছু দিককে বেশ সাফল্য দেখিয়েছে। বিশেষ করে এই রমজানের দ্রব্যমূল্যকে তারা স্থিতিশীল রেখেছিল, ব্যাংকিং খাতকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু তারপরও ইউনূস সরকার অনেকটা ঝুঁকিতে আছে। এখন ঝুঁকিগুলো কি রকম? প্রথম কথা হচ্ছে, ওই যে প্রাথমিক নিয়োগদাতা যারা ছিল এই সরকারের, বৈষম্য বিরোধীরা, যারা পরে রাজনৈতিক পার্টি করেছে, এবং এই নাগরিক পার্টি, এখন এই নাগরিক পার্টি কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে, দিন দিন সমালোচিত হচ্ছে বিভিন্ন কাজে, এবং অনেকে তাদের উপর বিরক্ত হচ্ছে। এখন নিয়োগদাতা যদি দুর্বল হয়ে যায়, তাহলে যাকে নিয়োগ দিলেন তিনি স্বাভাবিকভাবে তিনিও দুর্বল হবে। ওরা যদি ঝুঁকিতে থাকে, তিনিও ঝুঁকিতে থাকবে। আর 2 নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে সরকার যখন ক্ষমতায় আসলো, মানে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরু চুর পর্যন্ত সবাই বাইরে থাকে। তারপর ছিনতাই, চুরি, মব, দর্শন, ডাকাতি, মানে হুলুস্থুল লেগে গেল। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ করছে, কিন্তু এখনো সন্তোষজনক না, এবং সেখানে আর্মিও ঠেক দিয়ে রাখছে, যার ফলে এখানেও ইউনূস সরকারের ঝুঁকি আছে। তারপরে নতুন ঝুঁকি আসছে সরকারের মাথায়, যে 37% মানে শুল্ক, অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা। এখন যদিও এটা স্থগিত করেছে কয়েকদিনের জন্য, কিন্তু এটা আবার চালু। কিন্তু বাংলাদেশের বড় ব্যবসা হচ্ছে আমেরিকার সাথে গার্মেন্টস ব্যবসা। এখন আমরা সবাই জানি গার্মেন্টস আমাদের বড় একটা আয়ের উৎস, এবং গার্মেন্টস যদি কোনো কারণে ঝুঁকিতে পড়ে, গার্মেন্টস বন্ধ হয়ে যায়, তাহলে এই যে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে, বাড়বে ক্রাইম, এবং এই জন্য ইউনূস সাহেব সেখানেও ঝুঁকিতে আছে। তারপরে এই যে অস্ত্র লুট হলো 5 আগস্টের পর, এখনো প্রায় 1,500 অস্ত্র উদ্ধার করা যায়, এবং এইগুলো ব্যবহৃত হতে পারে আগামী নির্বাচন, এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, এবং এখানেও ঝুঁকিতে আছে সরকার। তারপরে এই যে ভারতের সাথে বৈঠক হলো, এই বৈঠকে সরকার মনে করেছিল যে সব সমস্যা মিটমাট হয়ে গেছে, আমরা এখন বন্ধ হয়ে গেছি আবার। কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে দেখা গেল ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল ভারত, এবং এই জিনিসটা বাতিল করে দিয়ে বাংলাদেশ কিছুটা বেকায়দায় পড়ে গেছে, এবং ভারতের আর বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা করে তারা সেটা প্রমাণ দিচ্ছে। এখন এইখানেও ঝুঁকি আছে। আরেকটা ঝুঁকি হলো যে নির্বাচন আসতেছে, নির্বাচন ইস্যুতে বিএনপি কিন্তু আন্দোলন নামতে পারে, তারা অলরেডি হুমকি দিয়ে রাখছে, কারণ সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোড ম্যাপ এখনো দেয় নাই। কিন্তু এই ঝুঁকির মধ্যে আবার ইউনূস সরকারের ব্যক্তিগত যে ইউনূস সাহেবের একটা ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে, এটা বেশ শক্ত। কিন্তু যদি তিনি এইসব সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন, ওইসব ইমেজ ফেমেজ দিয়ে তখন আর কাজ হবে না, মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় 70%। এবং এইটাও শোনা যায় যে এই বিপদে যদি তিনি পড়েন, তাহলে দেশ ছেড়ে পালাতে হতে পারে না, কারণ এই সুযোগ গ্রহণ করবে আওয়ামী লীগ, তারা হুড় করে ঢুকে যেতে পারে, তখন গণেশ উল্টে যেতে পারে। সুতরাং তিনি তো ঝুঁকিতে আছেন, বিপদে আছেন, ইউনূস সাহেব নিজেও জানেন, এবং তার কথাই মাঝে মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাকে তোমরা ছেড়ে দাও, মানে ছেড়ে দাও, আমাকে কেঁদে যাচ্ছি, মানে নির্বাচন দ্রুত করে পালাতে পারলেই আমার জন্য রক্ষা, আমার জন্য এটা ভালো উপায়, এবং হয়তো সেটাই করবেন তিনি। তবে এই যে সময় আছে, এর মধ্যে আবার গণেশ উল্টে যায় কিনা, এটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও।